আমার নাম সুবর্ণা। আমি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার বয়স যখন ৬ বছর ছিল, তখন আমার বাবা আমাদের ছেড়ে চলে যান। আর গত ২ বছর আগে আমার মা ও মারা গেছে। আমার বয়স ১৬ বছর। আমরা ২ বোন। আমার বড় দিদির নাম ঝর্ণা। ঝর্ণার বয়স ২৫ বছর। এখন বাবা মা ছাড়া ঝর্ণা দিদি আমার সব কিছু। এখন আমার বাবা মা দুটোই ঝর্ণা দি। ঝর্ণা দিদি একটা ছোট কোম্পানিতে যোগ করে আমাদের সংসার চালায়। ঝর্ণা দিদির থেকে আমি একটু হেলদি ছিলাম, তাই আমাকে দেখে বড় মনে হতো, আর দিদিকে দেখে আমার থেকে ছোট মনে হতো। দিদি কোম্পানিতে চাকরি করতে করতে একটা ছেলেকে পছন্দ করে। ছেলেটি তাদের অফিসে জব করত। আমি মাধ্যমিক পাশ করার পরে আর পড়াশোনা করিনি। দিদি বাইরে চলে যেত, আমি বাড়িতে থাকতাম। বাড়িতে থেকে আমি বাচ্চাদের টিউশন পড়াতাম। আমাদের বাড়িটা অনেক বড় ছিল, উচ্চখানা রুম ছিল। বাবা খুব শখ করে বাড়িটা বানিয়েছিলেন, আর বলেছিলেন আমাদের ২ বোনের বিয়ের পরেও এই বাড়িটা আমাদের ২ বোনেরই থাকবে। এখন তো আমাদের বাবা মা কেউ নেই, তার বাড়িটা না চাইলেও আমাদের ২ বোনের থাকবে। বাবা মা ছাড়া বাড়ির আর কোনো মূল্য নেই। বাবা মা না থাকার যে কি কষ্ট সেটা আমাদের ছাড়া ভালো কেউ বুঝবে না। দিদির সকাল বেলা অফিসে চলে যেত, আমি সারা দিন বাড়িতে থাকতাম। ঝর্ণা দিদি যে ছেলেটিকে ভালোবাসত, তার নাম ছিলেই। ঝর্ণা দিদিকে খুব ভালোবাসত। তারপর অভি দাদা দিদির ছবি নিজের বাড়িতে পাঠিয়ে দেয়, এবং দাদার মা বাবা আমার দিদিকে দেখে পছন্দ করে। তারপর অভি দাদা ও ঝর্ণা দিদির বিয়েটা পাকা হয়, এবং খুব ছোট করে তাদের বিয়ে হয়। বিয়ের পরেও দাদার বাবা মা চেয়েছিল যাতে গ্রামের বাড়িতে চলে যায়। দাদা শহরে এসে জড়ো করছিল, তাই দিদি ভেবেছিল তারা দুজন একই সঙ্গে একই অফিসে কাজ করবে। কিন্তু ওদিকে অভি দাদার বাবা মা এটা চেয়েছিল যাতে ঝর্ণাদি গ্রামের বাড়িতে গিয়ে রবি দাদার বাবা মাকে দেখাশোনা করে। কিন্তু দিদি যদি এখান থেকে চলে যেত তাহলে আমি একা হয়ে যেতাম। আমাদের ওবামা ছিল না, দিদি আমার সবকিছু ছিল। এই ব্যাপারে অভি দাদাকে ঝর্ণা দিদি বলেছিল তোমার বাবা মায়ের সাথে আমি কথা বলবো, এবং আমি তাদেরকে ব্যাপারটা পৌঁছাবো। আসলে অভি দাদা তার বাবা মায়ের সব খরচটা অভি দাদার বাবা মা ভেবেছিল বিয়ের পরে হয়তো তাদের ছেলে আর কোনো খরচা দেবে না। আমার দিদি তার শ্বশুর শাশুড়িকে বুঝিয়ে বলেছিল অভি আগে যতটা আপনাদেরকে ভালোবাসত আপনাদের টাকা পাঠাতেন, এখনও ততটাই আপনাদের ভালোবাসবে এবং টাকা পাঠাবে। আপনাদের কাছ থেকে আপনাদের ছেলেকে আমি কেড়ে নেবে না। এই ব্যাপার নিয়ে এত ভয় পাবেন না। আপনার ছেলে আপনাদেরকে এতদিন দেখে এসেছে এবং আগেও দেখবে, আর আমি আপনাদের সঙ্গে আছি। আপনাদের যখন কোনো অসুবিধা হবে আমার এখানে চলে আসবেন। ঝর্ণা দিদি খুব ভালোভাবে তার শ্বশুর শাশুড়িকে বুঝিয়েছেন, এবং ঝর্ণাদির বোঝানোর স্টাইল দেখে রবি দাদা খুব খুশি হয়েছিল। ওই দাদা আমাকে ছোট বোনের মতো ভালোবাসতেন। বিয়ের পরে ১ সপ্তাহ দিদি ও দাদা গ্রামের বাড়িতে ছিল, তারপরে চলে আসে শহরে। ওই দাদা একটা ভাড়ার ফ্ল্যাটে থাকা। দিদি যখন ১ সপ্তাহ বাড়িতে ছিল না, তখন আমি খুব কষ্ট করেই বাড়িতে একা ছিলাম। বাবা মা ছাড়া একা থাকা যে কি কষ্ট সেটা আমাদের থেকে ভালো আর কেউ বুঝবে না। ঝর্ণা দিদি অভি দাদা ভাড়ার ফ্ল্যাটে ছিল। সেদিন যখন দিদি বাড়িতে আসে এবং বলে গত ২০ দিন থেকে আমি তোকে ছাড়া আছি, আমি জানি তোর একা খুব কষ্ট হচ্ছে, তাই তোর কাছে চলে এসেছে। ঝর্ণা দিদিকে দেখে আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু স্বামী ছাড়া থাকাটাও ভালো কথা না, কারণ বিয়ের পরে সাধারণত মেয়েরা স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে থাকে। তাই আমিও চেয়েছিলাম আমার জন্য যাতে দাদা ও দিদির বিবাহিত জীবনে কোনো বাধা বিপত্তি না আসে। তাই সেদিন যখন অভি দাদা রাতের বেলা বাড়ি আসে, তখন দাদা ও দিদিকে একটা আইডিয়া দিয়েছিলাম যাতে তারা ভাড়ার ফ্ল্যাটে না থেকে এই বাড়িতে যাতে তারা দুজন থাকে। এই বাড়িটা তো আমার দিদি ছিল, তাই আমি ভেবেছিলাম দাদা ও দিদি এ বাড়িতে থাকলে আমারও সাহস হবে, এবং দাদা ও ঝর্ণা দিদিকে ভাড়ার ফ্ল্যাটে থাকতে হবে না। ভাড়ার ফ্ল্যাটটা খুব ছোট ছিল, তাই ওই দাদা আমাকে একটা কথা বলেছিল যে ফ্ল্যাটটা ভীষণ ছোট, নইলে তোমাকে আমাদের সঙ্গে নিয়ে যেতাম। আমার এই আইডিয়াটা দাদা ও দিদির পছন্দ হয়, এবং তারা তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে ভাড়ার ফ্ল্যাট ছেড়ে এই বাড়িতে চলে আসে। তারপর থেকে তারা এই বাড়িতে থাকত এবং এখান থেকেই তারা চাকরি করত। এভাবে আমাদের খুব ভালোই কাটছিল। দাদা ও দিদির বিয়ে হতে ১ বছর হয়ে গেছে,
কিন্তু এখনও তাদের নিজের কোনো সন্তান হয়নি। এদিকে আমি বাড়িতে সারাদিন কাজকর্ম করতাম ও বাচ্চাদের টিউশন পড়াতাম। যেহেতু দাদা ও দিদি অফিসে চলে যেত এবং বাড়িতে আমি একাই থাকতাম, তাই ভেবেছিলাম টিউশন পড়াতে আমার পড়াশোনার খরচ হবে এবং এতে আমার একাকিত্ব বোধটা দূর হবে। আর এমনিতেও বাচ্চাদের টিউশন পড়াতে আমার খুব ভালো লাগত। আমি ছোট বাচ্চাদের খুব ভালোবাসতাম। দিদির বিয়ে হতে 2 বছর হয়েছিল। এখনও আমাদের বাড়িতে কোনো বাচ্চা আসেনি। এবারও আমাদের নিজেদের খুব ইচ্ছে হয়েছিল এই বাড়িতে একটা ছোট বাচ্চা আসবে যে কিনা আমাকে মাসি বলে ডাকবে এবং আমি তাকে অনেক ভালোবাসা দেব। কিন্তু এভাবে 23 বছর কেটে যায়, কিন্তু দিদিমা হয়নি। বিয়ের 3-4 বছর পরেও যখন দিদিমা হয়নি, তখন দাদা খুব চিন্তায় পড়ে যায়। তারপর তারা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাতে শুরু করে, তাতেও কোনো কাজ হয়নি। তারপর পাড়া প্রতিবেশীর লোক যা বলতো আমার দিদি তাই করত। কেউ বলতো তান্ত্রিকদের কাছে গেলে হবে, কেউ বলতো জ্যোতিষী দেখায়। যে যা বলতো আমার দিদি তাই করত, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। এদিকে দাদা ও দিদি আমার বিয়ের জন্য চাপ দিত। ও বলতো কতদিন আমি এইভাবে তাদের সেবা করব। আমার তো একটা জীবনসাথীর প্রয়োজন। আমি পরিষ্কারভাবে দাদা ও দিদিকে বলেছিলাম ততদিন বিয়ে করব না, যতদিন না দাদা ও দিদির বাচ্চাকে আমি নিজের কোলে পিঠে মানুষ করেছি। বিয়ের 3 বছর পরেও যখন দিদিমা হয়নি, তখন প্রত্যেক দিনই এখানে সেখানে ডাক্তারের কাছে যাওয়া হতো। দিদির সঙ্গে প্রত্যেকটা জায়গায় আমি যেতাম, কারণ দাদা সবসময় যেতে পারত না, অফিসের ব্যস্ত থাকত। তাই প্রত্যেকটা জায়গা দিদির সঙ্গে আমি যেতাম এবং দিদির প্রায় দিনই শরীর খারাপ থাকে। তাই দাদা দিদিকে বিয়ের 2 বছর পর থেকে আর চাকরি করতে দেননি। এদিকে আমাদের বাড়িতে অভি দাদার একজন আপনিও থাকতে আসে। দাদা ও দিদির বিয়ে যেহেতু খুব সাধারণভাবে হয়েছিল, তাই দাদার বিয়েতে সব আত্মীয়দের ইনভাইট করেনি। আসলে দাদা ও দিদি বলছিল বিয়েতে ফালতু খরচ না করাই ঠিক, তাই তারা খুব সিম্পলভাবে বিয়েটা করে। তাই প্রায় আমাদের বাড়িতে আত্মীয়রা আসত। যেহেতু দিদির শ্বশুরবাড়ির লোকেরা সবাই দিদিকে দেখে নিন, মাঝে মধ্যে দিদির শ্বশুরবাড়ির লোকেরা এই বাড়িতে আসত দিদিকে দেখার জন্য। সেদিন অবি দাদার মামা ও মামি আমাদের বাড়িতে আসে দিদিকে দেখার জন্য। বিয়ের 4 বছর পরেও যখন দিদিমা হয়নি, তখনও বিদার মামা ও মামি বলেছিল তাদের গ্রামে একটা অনেক বড় তান্ত্রিক আছে, যে কিনা সব সমস্যার সমাধান বের করে দেয়। এবং তারা বলেছিল ওই তান্ত্রিকের কাছে গেলে দিদির অবশ্যই বাচ্চা হবে। তারপর একদিন আমিও ঝর্ণা দিদি ওই তান্ত্রিকের কাছে যাই। ওই তান্ত্রিক যা জড়িবুটি খেতে দিয়েছিল এবং এমনভাবে খেতে বলেছিল, দিদি ঠিক সেভাবেই সেবন করেছিল, কিন্তু তাতেও কোনো ফলাফল হয়নি। এভাবে অবি দাদা তো প্রায় হাল ছেড়ে দিয়েছি, কিন্তু ঝর্ণাদি তখনও আশা ছাড়েননি। তার মনে বিশ্বাস ছিল যে সে একদিন মা হতে পারবেন। তার কষ্ট দেখে আমার খুব কষ্ট হতো। আমি যে ছাত্রদের পড়াতাম তাদের মায়েরা মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসত। আসাদ বলেন, একটা বাচ্চা আমার কাছে পড়তো, তাকে আমি খুব ভালোবাসতাম। আমার যতগুলো ছাত্র ছিল তার মধ্যে আশার সবথেকে ছোট ছিল, তাই তার মা প্রত্যেক দিন আমার কাছে রেখে যেত এবং টিউশন পড়ানো হয়ে গেলে নিজে এসে তাকে নিয়ে যেত। সেদিন আশাদের মা বলেছিল একটা অনেক বড় জ্যোতিষী আছে এবং সেই জ্যোতিষী তান্ত্রিক বিদ্যা জানে, ওনার কাছে গেলে দিদি অবশ্যই মা হবে। এই কথাটা আশাদের মা দিদিকে বলেছিল। আশাদের মায়ের কথা শুনে দিদি ওই তান্ত্রিকের কাছে যায়। সেদিন আমি দিদির সঙ্গে যেতে পারিনি, কারণ আমার শরীর খুব খারাপ ছিল। ডাক্তার দেখিয়ে যখন দিদির কোনো কাজ হয়নি, তখন দিদি অন্ধ বিশ্বাস করে তান্ত্রিক এবং জ্যোতিষীদের কাছে যেত। সেদিন দিদির বাড়ি আসার পরে আমি জিজ্ঞেস করেছিলাম তান্ত্রিক কি বলছে, তখন দিদি আমাকে বলে উনি বলেছেন আমার সমস্যার সমাধান হয়ে যাবে, আমি খুব তাড়াতাড়ি করব, ভর্তি হয়ে যাবে। দিদি যখন জিজ্ঞেস করেছিলাম তান্ত্রিক বাবা কিছু খেতে দিয়েছে, তারপর দিদি যা বলেছিল আমি তো শুনে অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। দিদি বলেছিল তান্ত্রিক বাবা লবঙ্গ দিয়েছে, যে লবঙ্গ আমরা মশলা হিসেবে ব্যবহার করি, এবং কিছু গুঁড়ো পাউডার ওষুধ জলে গুলে খেতে দিয়েছে। এই উদ্ভট কথা শুনে আমি তো অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম, কারণ এত বড় বড় ডাক্তার দেখানোর পরেও যে সমাধানটা ডাক্তারেরা করতে পারেনি, সেটা একটা লবঙ্গ দিয়ে কি করে সম্ভব ছিল। ওই মুহূর্তে দিদিকে কিছু বললে
সে আমাকে খারাপ ভেবে বসত। তাই আমি শুনিনি দিকে কোনো কষ্ট না দিয়ে তার কথা মেনে নিই। আমি জানতাম দিদিমা হওয়ার জন্য এত বেশি চিন্তিত ছিল যে তাকে ওই মুহূর্তে যা বলেছে সেসব কিছু চোখ বন্ধ করে মেনে নিয়েছে। ও বিশ্বাস করেছে তারপর সেই তান্ত্রিকের কথামতো দিদি প্রত্যেকদিন ঘুমানোর আগে লবঙ্গ খায় এবং আবার শাড়ির আঁচলে বেঁধে রেখে দিত। তারপর সেই সাদা রঙের পাউডার জলে গুলে খেয়ে শুয়ে পড়ত। ওই তান্ত্রিক বাবার ওষুধ খাওয়া ঠিক 7 দিন পরে দেখি আমার ঝর্ণা দিদির মা হবার লক্ষণ ফুটে উঠেছে। কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? 7 দিনের মধ্যে দিদির শুধুমাত্র একটা লবঙ্গ গুঁড়ো পাউডার ওষুধ খেয়ে যে উপকারটা পেয়েছে এত বড় বড় ডাক্তারেরা করতে পারেনি। সেটা একটা লবঙ্গ কিভাবে করতে পারে এটা ভেবেই তো আমার অনেক আশ্চর্য লাগছিল। দিদি তো অনেক বেশি খুশি ছিল এবং জামাইবাবু অনেক খুশি ছিল। দিদির তো খুশি ঠিকানা ছিল না। কিন্তু আমাকে এসব কিছুই ঠিকঠাক ছিল না। কিছু একটা গণ্ডগোল ছিল। আমি না পেরে দিদির সঙ্গে এই ব্যাপারে কথা বলছিলাম, কিন্তু দিদি আমার কোনো কথাতে গুরুত্ব দেয়নি। দিদি তখন মা হওয়ার খুশিতে অন্ধ হয়েছিল, কিন্তু দিদিকে আমার সন্দেহ হয়েছিল। এদিকে ওই দাদা জামাইবাবু দিদির মা হওয়ার খুশিতে পুরো পাতে মিষ্টি দিয়েছিল সবাই। বাড়িতে এসে দিদিকে আশীর্বাদ করে যেত। দিদির খুশিতে আমিও খুশি ছিলাম, কিন্তু আমার মনের সন্দেহ দূর হয়নি। একদিন যখন দিদি বাথরুমে যাওয়ার আগে শাড়িটাকে বাইরে খুলে বাথরুমে গিয়েছিল, তখন আমি সুযোগ বুঝে তান্ত্রিক বাবার দেওয়া লবঙ্গগুলো শাড়ির আঁচল থেকে বের করে রান্নাঘর থেকে অন্য লবঙ্গ শাড়ির আঁচলে বেঁধে রেখে দিই। আর ওদিকে দিদি সাদা রঙের যেগুলো ওষুধটা ছিল সেই ওষুধটাকে চেঞ্জ করে ওই কৌটোর মধ্যে খাবার সোডা ভরে রেখে দিই। তান্ত্রিকের দেওয়া ওষুধগুলো দিয়ে ঘর থেকে বের করে আমি নিজের ঘরে নিয়ে চলে আসি এবং পরীক্ষা করার জন্য তান্ত্রিক বাবা দিদিকে যেমনভাবে ওষুধ খেতে বলেছিল ঠিক সেরকমভাবেই আমি ওষুধগুলো খেতে শুরু করি। আমি দিদিকে অনেক বেশি ভালোবাসতাম, তাই আমি দেখতে চাইছিলাম এই তান্ত্রিক বাবার ওষুধ খেয়ে আমার কিছু হয় কিনা। কারণ দিদির কিছু হয়ে গেলে আমার পৃথিবীতে আর কেউ নেই, সম্পূর্ণভাবে একা হয়ে যাব। তাই দিদির আমি সব সময় ভাল চাইতাম। এই কথাটা কেউ জানত না যে আমি দিদির ওষুধ পাল্টে দিয়েছি এবং এখন আমি নিজেই এই ওষুধগুলি সেবন করছি। আমি ওই গুঁড়ো ওষুধ পরপর 7 দিন খেয়েছিলাম। 7 দিন খাওয়ার পরে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি মা হতে চলেছি। কিন্তু এটা কি করে সম্ভব? দিদির ক্ষেত্রে না হয় মানা যায়, কারণ দিদি বিবাহিত মহিলা, কিন্তু আমি তো একজন কুমারী মেয়ে ছিলাম। তাহলে আমি কি করে হয়েছিলাম? কারণ আমি কোনোদিনও কারো সঙ্গে কিছু করিনি। তাহলে আমি কিভাবে মা হতে চলেছিলেন? সেদিন তো আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম। ভয় আমি সেদিন রুম থেকে বের হইনি, সারাদিন নিজের ঘরেই ছিলাম। দিদি আমাকে যখন ডাকতে এসেছিল আমি ভয়ে ও লজ্জায় দরজা খোলেনি। এভাবে বেশ কিছুদিন আমি বাহানা করে কাটিয়ে দিই, কিন্তু দিদি ও জামাইবাবুর সামনে ভয়ে যেতে পারিনি। এইভাবে 3-4 দিন কেটে গিয়েছিল। কিন্তু আর কতদিন আমি তাদের থেকে লুকিয়ে রাখতাম? তারা তো একদিন জানতে পারত যে আমিও মা হতে চলেছি। কিছুদিন হয়ে যাওয়ার পরে আমি যখন নিজের রুম থেকে বের হইনি, তখন দিদি নিজেই আমার ঘরে জোর জবরদস্তি ঢুকেছিল। আমাদের প্রত্যেকটা রুমে একটা বাথরুম ছিল, তাই বাড়ির বাইরে না বেরোলেও হতো। তারপর দিদি ঘরে ঢুকতেই আমাকে দেখে বুঝতে পারে আমি মা হতে চলেছি। তখন দিদি আমাকে সঙ্গে সঙ্গে এক চড় মেরেছিল এবং বলেছিল, তুই যে এটা কি করেছিস, আমাকে একবার বলতে পারতে, আমি তোর বিয়ে ছেলেটার সঙ্গে দিতাম। এটা কি ঠিক করেছিস? এবার সমাজের লোকেরা আমাদের কত খারাপ চোখে দেখবে। কার সাথে তুই সম্পর্ক করেছিস? দিদির কথাগুলো শুনে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। তারপর সব সত্যি কথা বলে দিয়েছিলাম, কিন্তু দিদি আমার কথা বিশ্বাস করেনি। সে বলেছিল এটা কি করে সম্ভব হতে পারে। তারপর দিদির হাত ধরে তাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যাতে আমার কথা একবার বিশ্বাস করে, এবং তাকে এটাও বলেছিলাম আমার ছাত্ররা পড়তে আসে বলে দেবে শরীর খারাপ আছে, কারণ এই অবস্থায় আমি কাউকে মুখ দেখাতে পারতাম না, কেউ আমার কথায় বিশ্বাস করত না। ওদিকে জামাইবাবু বাড়িতে আসলে দিদিকে জিজ্ঞেস করত সুবর্ণা অনেক দিন থেকে আমার সঙ্গে কথাবার্তা বলেননি, সে নিজের রুম থেকে বের হচ্ছে না কেন, তা কি শরীর খারাপ আছে? বন্ধুরা, আজকের গল্পটি শেষ করতে পারিনি। গল্পের বাকি অংশ আগামীকাল আপলোড দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। ধন্যবাদ।